তো আমার সাথে আছে আমার এক বন্ধু, নাম হলো তার নামটা বল। আমি পারভেজ। তো আজকে তার সাথে আমি একটা ইন্টারভিউ নেব, আর এটার নাম দেওয়া হয়েছে উল্লুক। তো তুল্লুকপুরের উল্লুকের সাথে আসুন কথা বলি। তো নিজের সময় কিছু বল। আসসালামু আলাইকুম। আমি পারভেজ। একটা ওয়েবসাইটে আপাতত কোনো একটা ওয়েবসাইটে কাজ করতেছি ওয়েব ডেভেলপার হিসেবে। এই তো। এটা তো সবাই জানতেছে, তো নিজের বিষয়ে কিছু বল, তোর কি ভালো লাগে? ভালো লাগার বিষয় ঘুরতে তো অবশ্যই সবারই ভালো লাগে। না না, এই বয়সে এই 25 বছরের জীবনে কি করতে ভালো লাগে? অ্যাকচুয়ালি 25 বছর অনেক সময়, এটা অনেক পার্কে আসছে। এখন ভালো লাগার বিষয় অনেকগুলাই থাকতে পারে, তার মধ্যে যদি জীবন সঙ্গিনী পাই সেটাও অবশ্য ভালো লাগার বিষয় সবচেয়ে বেশি। তারপর এই তো টাকা রোজগার করা, নিজস্ব কিছু স্বপ্ন আছে সেগুলো পূরণ করা। আচ্ছা, একটা প্রশ্ন, যে বর্তমান সময়ে মানুষ বয়স সন্ধি মানে 17-18 বছর আর এই 25 বছরে একটা জীবনে পার্থক্যটা কি? এটাই তোর মতে। আমার মতে 17 আর 18 বছর যে বয়সটা, তখন বেশিরভাগ সময় আবেগ কাজ করে। আবেগ বলতে কি বোঝায়? আবেগ বলতে ছেলে মানুষ উৎসাহ বেশি থাকে, প্রবণতা বেশি থাকে, বা কোনো একটা কাজ রিলেটেড করতে গেলে তখন অনেক বেশি আগ্রহ থাকে। সেই আগ্রহগুলো আস্তে আস্তে রেসপন্সিবিলিটি বা 25 বছর 24 বছর যে বয়সগুলো, এখানে অনেক দায়িত্ব থাকে, নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকে। তখন মনে হয় 24-25 বছর বয়সে আইসা মনে হয় যে না, নিজেদের অনেক কিছু করা দরকার, নিজেদের চাওয়া পাওয়াগুলো পূরণ করা দরকার, বাস্তবায়িত করা দরকার। এই তো। ভালো কোনটা থাকে, ওই বয়ঃসন্ধিকাল নাকি এই যুবককাল? এটা পর্যায়ক্রমে সবার সাথেই ঘটে। ভালো দেখা গেল এখন ছোট যে বয়সটা, তখন এক সময় এক ধরনের মনোভাব থাকে, যখন বড় হই তখন আরেক ধরনের মনোভাব থাকে। মনোভাব পরিবর্তিত হইতে থাকে, মৌসুমি হইতে থাকে। ভালো কোনটা, উত্তম কোনটা? উত্তম অবশ্য 24-25 বয়সে যে বয়সগুলো, এগুলোই উত্তম, কারণ এখানে বোঝার সক্ষমতা বৃদ্ধি পায় আমাদের। আমরা অনেক কিছু বুঝতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ এগুলা বিবেচনা করতে পারি। এই তো। তাহলে 17 বছরের জীবন, ওটা ভুল কি? ভুল অবশ্য ভুল চোখে দেখা যাব না, কারণ তখন ছোট অনেক কিছু আমরা অবুঝের কারণে করে থাকি বা হয়ে যায়। এখনো কি ভুল হইতেছে না? অবশ্যই ভুল হইতেছে। অ্যাকচুয়ালি তখন আর এখনকার বয়স দেখা গেলো 5 থেকে 7 বছরের একটা জেনারেশনের গ্যাপ। তো এই গ্যাপের মধ্যে আমরা যে যত কিছু বুঝতে পারি তখন ছোট বয়সে হয়তো বা বুঝতে পারি না। তো হয়তো বা আমার মনে হয় বয়স সন্ধিকালের সাথে সাথে বুদ্ধি বিকাশের সাথে সাথে আমরা সব কিছু বুঝি, যেটা ওই ছোট থাকতে বুঝি না, যেটা 16-17 বছর বয়সে আমাদের সাথে ঘটে না। তো আমার কাছে এইটাই মনে হয়। তাহলে একটা জিনিস প্রশ্ন আমার অনেক মানে কয়েক ঘন্টা আগে বা কালকে আসছে মনে হলে, যে তোর অবস্থা, তোর যে আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, এটা যদি অন্যরকম হইতো, অন্যরকম বলতে তোর বাবা খুব সচ্ছল, তোর পরিবারে খুব সচ্ছল, টাকা পয়সা পড়ালেখা সব কিছুই আছে তোর, তাহলে তোর জীবনটা কিরকম হইতো বর্তমানের থেকে? তোর কি মনে হয় এরকম কিছু? আমি যে কথা বললাম এরকম কি? হ্যাঁ, অবশ্যই এটা আমার মনে হয়, আমার পদে পদে মনে হয় অ্যাকচুয়ালি, কারণ যেগুলো অবশ্য নাই কারো কাছে সেটা নিয়ে আমরা বেশি ভাবি। যদি হইতো, হ্যাঁ অবশ্যই এটা আমি ভাবি, এটা সম্ভাবনার বিষয়, যে আসলে যদি থাকতো তাহলে হয়তো বা আমার জীবনটা অন্যরকম হইতো। এটা সম্ভাবনার বিষয়। যেহেতু নাই, তাহলে প্রত্যেকজনের একটা দিক নির্দেশনা থাকে বা মনোভাব থাকে, যে আমার এই বয়সে আমি পূর্বে কি করছি অ্যান্ড এখন আমি কি করতেছি। তো এখন আমি যা করতেছি পূর্বের বিবেচনায় অবশ্য অনেকাংশে ঠিক আছে, বা ভুল তো সবার দ্বারা হইতেই পারে, স্বাভাবিক। সো পূর্বের যে ভুলগুলা, তখন যে ভুলগুলা করছি এখন অবশ্য করতেছি না। তো এখন বুঝার বিষয় আছে বা বুঝি, তার জন্য হয়তো বা পূর্বের ভুলগুলো আমি মাটি চাপা বা ধামা চাপা দিয়ে রাখি। আর যে বিষয়টা যে আমার যদি থাকতো সেটা সম্ভাবনা হয়েছে তোর, হয়তো বা কারো কাছে থাকে কারো কাছে থাকে না। যার বুদ্ধি বিকাশ বা যে যেরকম ভাবে চলতে চেষ্টা করে সেরকম ভাবেই করে।
হুম। কিন্তু আমি মনে করি বুদ্ধি বিকাশের সাথে সাথে যে এই ইয়ার গ্যাপের সাথে সাথে অনেক কিছু বোঝার সচ্ছলতা থাকে। হুম, টাকা পয়সা থাকলে হয়তো বা অনেকে অনেক ধরনের অনেক কিছু করতে পারে, হুম, কিন্তু সবাই তো সব রকম করে না। আই থিঙ্ক এখানে আমার বুদ্ধির বিষয়টা বা বোঝার বিষয়টা হুম। বোঝা যায়, উল্লেখযোগ্য। সে বুঝলাম, কিন্তু আমি যে দেখতেছি তোর যে পর্যায়ে তুই যে মাসে ইনকাম করে কতটা ইনকাম 25,000 মধ্যে ধরি, হ্যাঁ, অ্যাভারেজ 25,000। যে এই বয়সে 25,000 মধ্যে ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং করে, তাহলে তোর বাচ্চার জীবন কিরকম হবে? তোর মতো তো হবো না। অবশ্যই সেটাও ইয়ার গ্যাপের উপর ডিপেন্ড করে, কারণ আমাদের যে জেনারেশনটা তখন বাচ্চার যে জেনারেশনটা অবশ্যই খাপ খাবে না। না না, অথবা- ওই জেনারেশনের কথা বলতেছি না, মানে তোর জীবনে যে আর্থিক কষ্ট গেছে, এটা গেছে সেটা গেছে, তোর যে বর্তমানে ইচ্ছা, হুম, তোর যে মানে মানুষের যা না থাকে মানুষ ওটাই চায়, হ্যাঁ, তুই এটা অবশ্যই, চাইলি অবশ্যই। পাইলি, তোর সন্তানের প্রতি তুই দয়াবান হবি, তুই তো বলবি আমার সন্তান এগুলো আমার দরকার, আমি এগুলা যেগুলো পাইনি এগুলো আমি দিয়ে দিব, এটাই হয়ে থাকে। অবশ্যই। যার যেটা থাকে না ওই ওর সন্তান ওটাই দেয়। কারণ স্বাভাবিকত তোর সন্তান তো তোর অবস্থান দেখবো না কিছু, অবশ্যই না। তাহলে তোর সন্তানের অবস্থানটা কিরকম হইতে পারে, এটা আমি বলতে এখন পারি। এটাও বিষয় ওর উপর। আমি চাবো অবশ্যই, আমি যা যা পাইনি অবশ্যই আমি আমার সন্তানগুলো দেওয়ার চেষ্টা করবো, যেমন বাড়ি বা বাবার আদর বা আরও কিছু জিনিস যেগুলো আমি পাইনি, অবশ্যই আমি বাবা হিসেবে অ্যাজ এ ফাদার হিসেবে আমি আমার সন্তানগুলো দেওয়ার চেষ্টা করব, এটা আমি চাবো। আর এর পাশাপাশি অবশ্যই আমি শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবো, যেন ও নিজের সক্ষমতা অনুসারে বোঝার চেষ্টা করে যে কীভাবে জেনারেশন অনুযায়ী বা সময় অনুসারে চলতে হয়। হুম। সো এই জিনিসটা আমি তার দেওয়ার চেষ্টা করব, যেন ও নিজে থেকে সক্ষম হয় যে সব কিছু বুঝা চলার জন্য। পারভেজ তার বাবার কথা উল্লেখ কেলে করছে, কারণটা কি তুই বলে দে। কারণ অ্যাকচুয়ালি বাবা অনেক আগেই আমাদের সাথে থাকতো না, ছোটোবেলা থেকেই একের অধিক বিয়ে করছিল, তার জন্য আমরাই থাকিনি অ্যাকচুয়ালি। তো কিছুদিন আগে কয়েক মাস আগে আমার বাবা মারা যায়। অবশ্য অনেক গিল্টি আছে, যদিও যাই করুক বাবা ছিল, তার জন্য অনেক গিল্টি ফিল আছে। সো ছোটোবেলা থেকে যেহেতু ওনার সাথে থাকি নাই, তারপর একটা মায়া কাজ করে, এই তো। মানুষ প্রত্যেকটা শব্দ এই তার অতীতের সাথে জড়িত থাকে। আর বাবার কথা যখন উল্লেখ করছে তখন আমি জানতাম যে বাবার কথা উল্লেখ করবোই, তো এটাই হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি আসলে মানুষ যা পায় না তাই পুনরাবৃত্তি করতে চেষ্টা করে, ভবিষ্যতে যেন ওগুলা ওর ধারের কাছে আসে, বা সে যেন ভবিষ্যৎ ওই রকম কিছু একটা পরিকল্পনা করতে পারে যা সে অতীতে পায় নাই। অতীতে পাই না। তো পারবে যে কয়দিন পরে মানে বিয়ে হয়ে যাবো, আচ্ছা ইনশাল্লাহ। মেয়ে দেখা হইতেছে, আন্টি একটু মাইনা নিলেই, মানে প্রেম নাই কিন্তু মেয়ে পছন্দ হইতে হবে। ওই দিন একটা মেয়ে না দেখা আসলাম, দেখে আসলাম, অবশ্য বাসা থেকে পছন্দ করে নাই। সো পছন্দ করলে হইতো ইনশাল্লাহ, বাট ডিপেন্ডেবল অন মাই ফ্যামিলি। আচ্ছা পারভেজ তোর এটা কথা কই, এই বিষয়টা আমার চেয়ে তুই বেশি এক্সপিরিয়েন্স, আমি তো হাবাগুবা মানুষ। পুরুষ মানুষ কোন ধরনের মেয়েরে পছন্দ করে? অবশ্য মনের কথা কো, মনের কথা, প্রেম হিসেবে মডার্ন, আর বিয়ে হিসেবে একদম ন্যাচারাল। ন্যাচারাল বলতে কি বোঝায়? ন্যাচারাল বলতে সাংসারিক, সাংসারিক যে ঘরটারে নিজের ঘরটারে মানে গুছায় রাখে। সংসারে কাজগুলো সে করতে পারে, আমরা যে বেশি করবো কম না, কিন্তু করতে সংসারের পারে। কাজগুলো বলতে এখানে ব্যবহার উল্লেখযোগ্য, সবার সাথে যেন ভালো ব্যবহার করে, আমার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, সেই অনুসারে যেন ও অগ্রগতি হয়, আগায়, আমারে নিয়ে যেন আগায়, পরপুরুষের সাথে যেন সঙ্গবদ্ধ না হয়। এটা প্রত্যেকটা পুরুষের চাওয়া পাওয়া, যেন স্বামী হিসেবে যেন আমার কাছেই থাকে, অন্য কোনো পুরুষের দিকে না তাকায়। ইসলামে তো 4টা বিয়ে এলাও করছে, তুমি কয়টা করবে? এখন অবশ্য আমি আর একটা করার চিন্তা ভাবনা, 4টা আরেকটা করবো না একটা করবো? একটাই করবো ইনশাল্লাহ, একটাই করবো। কারণ আমার সামর্থ্য অনুসারে আমি একটাই যদি করতে পারি এটাই অনেক। আচ্ছা পরবর্তীতে যে সামর্থ্য আরো বাড়ে, ওই যে 703-এর মতো না 503? 703 এখন ডিপেন্ড করে মাইন্ডের উপর। অবশ্য আমি চেষ্টা করবো একজনকে নিয়ে জীবন পাড়ি দেওয়ার। আচ্ছা এখন আমার বউ কিরকম হবে বা আমার মাইন্ডসেটটা কিরকম হবে, এটা ভবিষ্যতের উপর ডিপেন্ড করে। পারভেজের পড়ালেখা কিন্তু সে করতে পারেনি, কিন্তু সে স্কিলের দিক দিয়ে অনেক আগায়, আমার থেকে তো অনেক আগায়, সে কামাইও করে। কিন্তু পড়ালেখার দিক দিয়ে বাস্তবতা হইলো যে মানুষ লেখাপড়া, তোর পড়ালেখা ক
তো পড়ালেখার কি অবস্থা? অ্যাকচুয়ালি আমি পড়ালেখা ছাড়ছি 2014 সালে ক্লাস 9-এ থাকতে। তো অনেক স্ট্রাগল করার পরেও ভাবছি যে আসলে কিছু একটা করা দরকার, যার কারণে আমি আমার স্কিল ডেভেলপ করতে থাকি। এক পর্যায়ে আসা অনেক বিচ্ছিন্নতার মাঝেও 2022-এর শেষে যখন করোনা শেষ হলো, তখন একটা চাকরি একটা ভাইয়ের সাথে কথোপকথনের মাধ্যমে আমি আমার যে একটা চাকরিটা পাই, তার হাত ধরে এই পর্যন্ত চাকরিটা করতে থাকি। মোটামুটি যতটুকু স্যালারি দেয় আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ চলতেছে। তো স্কিল ডেভেলপিংয়ের মাধ্যমে আমি এই পর্যন্ত আসি। এখানে আমার জেনারেল যে স্টাডিটা সেটা আমি করিনি। ক্লাস 9 পর্যন্ত একটা পড়াশোনা করা ছেলে যে বিএসসি কমপ্লিট করার পরে যে ওয়েব ডেভেলপিংয়ের যে কাজগুলো করে সে তা করতেছে। তো আশা করি সবাই যদি স্কিল ডেভেলপিংয়ের দিকে সেলফ লার্নার হিসেবে নিজেকে বানাইতে পারেন, সো আপনি নট জেনারেল যে পড়ালেখা সেগুলো উল্লেখযোগ্য হবে না, কারণ সবাই পড়ালেখার প্রতি না, আপনার স্কিলটাই বেশি থাকে। সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার ইফ ইউ হ্যাভ দ্য স্কিল। এই তো, কিন্তু সার্টিফিকেটও লাগে, এটা অবশ্য লাগে, ওই কারণে আবার ভর্তি হয়েছে নাইলে। হ্যাঁ অবশ্য আমি সার্টিফিকেট কোনো অংশ অবশ্যই লাগে, কারণ আপনার বর্তমান যে জেনারেশনটা এটা বেশিরভাগ জায়গায় সিভি সার্টিফিকেটের উপর ডিপেন্ডেবল। প্রথমাংশে আপনি যখন যাবেন তখন আপনার সার্টিফিকেটটাই উল্লেখযোগ্য হবে, কারণ আপনি আপনার স্কিলটা প্রদর্শন করতে পারবেন না। সো আপনার সার্টিফিকেট অনুসারে সে অপরজন আপনাকে বিবেচনা করে ফেলবে যে ও কোয়ালিফাইড নাকি আনকোয়ালিফাইড, ওইটার উপর ভিত্তি করে আপনার কোয়ালিফিকেশন ও বিবেচনা করে ফেলবে। সো এই ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট উল্লেখযোগ্য না যে তা না, অবশ্যই সার্টিফিকেট দরকার। তো কিছু পারপাসে কিন্তু স্কিলটা মোর ইম্পর্টেন্ট দ্যান সার্টিফিকেট। না, তুই তো এখন ক্লাস 9-এ ভর্তি হয়েছিস না? হ্যাঁ, ক্লাস 9 এটা কত দূর পর্যন্ত যাওয়া হবে? এটা আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমার বিএসসি কমপ্লিট করার চিন্তা ভাবনা আছে, বাট এটা প্রসেসিংটা অনেক দূর পর্যন্ত, কারণ এটা সময়ে যেহেতু আমি আমার একটা ইয়ার গ্যাপ হয়ে গেছে, প্রায় 10 বছরের একটা বড় একটা গ্যাপ। সো এটা যখন আসতে শুরু করছি, সো আস্তে আস্তে যত দূর শেষ করা সম্ভব করতে থাকবো। তারপর কি হবে? তারপর দেখা যাক কি হয়, ভবিষ্যতের কথা তো সবাই বলতে পারে না, ইনশাল্লাহ যা হবে ভালো। আর একটা বিষয় জানা চাইতেছি যে এই যে জুলাইয়ের অভ্যুত্থান হলো, শেখ হাসিনা পালাই গেল, অনেকে বলবার চায় না যে শেখ হাসিনা পালাইছে, ঠিক আছে, তোর অবস্থান কি অভ্যুত্থানের প্রতি? এই কিন্তু সমর্থন করস না? কতটুকু সমর্থন করস? সমর্থন বলতে, যেহেতু উনি অনেক স্বৈরাচারী ছিল, অনেক টাকা লুটপাট করছে, অবশ্যই আমি সমর্থন অভ্যুত্থানের দিকেই করবো, ছাত্রছাত্রীর দিকেই করবো। কারণ উনি যদি ভালো কাজ করছে, বাট যদি 100 টাকা জনগণের থেকে নেওয়ার ফলে উনি যদি 10 টাকার কাজ করে, ওইটাকে অবশ্যই আমরা ভালো নজরে দেখবো না। ওনার উচিত ছিল ওনার যে নেতাকর্মীগুলো ছিল তাদের প্রতি কঠোর হওয়া, যার কারণে ওনার 300-400 জন নেতাকর্মীর ফলে 20 কোটি জনগণের খাবার বা সব কিছুতেই ভোগান্তি হয়েছে। তো উনি যদি ওদিক দিয়ে একটু নজর দিত, তো আপাতত এই পরিস্থিতিতে আসতো না। যেহেতু পলিটিশিয়ান বিষয় আমরা অতটুকু অভিজ্ঞ না, কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় অতটুকু করা উচিত ছিল। আচ্ছা, এই শেখ হাসিনার আমলে জামালপুরের কি উন্নতি বা কি অবস্থান বলে? তুই তো অনেকদিন ধরে জামালপুরে আছিস। অবশ্যই আমি প্রায় 19 থেকে জামালপুরে, তার আগে ঢাকা ছিলাম। তো শেখ হাসিনার আমলে হয়েছে জামালপুরের সদরে যদিও শুধুমাত্র ব্রিজ বা হাতে কোনো কয়েকটা প্রকল্প ছাড়া বেশি কিছু হয় নাই। তাদের নেতাকর্মীরা তাদের নিজ নিজ জেলার ভেতরে করার চেষ্টা করছে, বাট যতটুকু হয়েছে, ওই যে আমি যেমনটা বললাম আপনার, যদি 100 টাকা নেয়, 10 টাকার কাজ করছে, কিন্তু ওইটারে আমরা একদম ভালো একটা কাজ করছে সেই হিসেবে আমরা দেখবো না। তো যদি 100 টাকার বিনিময়ে 50 টাকারও কাজ করতো, তো ওই হিসেবে একটা ভালো নজরে দেখা যাইতো। তো ওনার উচিত ছিল ওনার নেতাকর্মীদের একটু লিড করা, যেহেতু উনি লিডার ছিলেন আমাদের বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী, তো ওনার উচিত ছিল লিডার অনুসারে সবাইকে লিড করা। আচ্ছা, জামালপুর শহরের সমস্যাটা কি, মেইন সমস্যাটা তোর মনে হয়? আমার মনে হয় এটা মানুষ ভিত্তিক। আপনার হাতে গোনা যদি 4-5 জন যদি ঠিক থাকে, তাহলে জামালপুর জেলা অনেকগুলা উন্নত জেলার মধ্যেই না, সমস্যাটা কি? জামালপুর জেলায় প্রত্যেকটা জেলায় একটা সমস্যা থাকে না?
জামালপুরের সমস্যা এটা রাস্তাঘাট বেশি দূষিত। এরকম যদি রাস্তাঘাটটা যদি একটু বেশি পরিষ্কার, মানে কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখে প্রশাসন থেকে, তাহলে আশা করি অনেক সুন্দর দেখাবে। এটা ওর মধ্যে, কিন্তু আমি যতটুকু জানি জামালপুরের শিক্ষার হার খুবই খারাপ। মানে জামালপুর শিক্ষার হার দিক দিয়ে জামালপুর এটা প্রত্যেকটা জেলায়, না প্রত্যেকটা জেলা আছে, কিন্তু জামালপুর হইলো সর্বনিম্ন শিক্ষার হারের দিক দিয়ে। হইতে পারে, এটা হইতে না, এটা নেটেই আছে। জামালপুর এটা ওদিক দিয়ে অনেক, জামালপুর একটা অনুন্নত জেলা, এটা জানা আছে। এই কারণে জামালপুরে বেশিরভাগই মানুষ সিএনজি চালায়, অটো চালায়। আমরা গেট পারে থাকি, গেট পার প্রাণ কেন্দ্র জামালপুরে, সেখানে সবাই এই বছর কতগুলো হকার দেখছস? প্রচুর। এতগুলো হকার কোনো বছরই আসলো না। এই বছর দেখতে কাপড় নিয়ে বইছে, ওটা নিয়ে বইছে, ওটা নিয়ে বইছে। জীবিকা নির্বাহের জন্য অবশ্যই সবার কিছু না কিছু করা দরকার, অবশ্যই করা দরকার। এখন বাংলাদেশে যেহেতু 73% মানুষ বেকারত্বের হারে ভুগতেছে। তো পড়ালেখা করার পেছনে পরও কিন্তু কিছু করা যায় না। সবাই তাদের নিজের জীবিকা নির্বাহের জন্য কিছু না কিছু করতেছে। অনেকে দেখতেছে যে গ্র্যাজুয়েশন করার পরে, মাস্টার্স কমপ্লিট করার পরে, বিএসসি কমপ্লিট করার পরে একটা চাকরি পাইতেছে, তাও 8-10 হাজার টাকা চাকরি, যে চাকরি আমি ক্লাস 10-এ থাকলেও পাই। যেটা আমি বললাম যে স্কিল ডেভেলপ অনেক জরুরি। এই ক্ষেত্রেও যে সার্টিফিকেট কিন্তু মুখ্য বিষয় কাজ করতেছে না, যেহেতু অনেক কি বলে শিক্ষার হারটা অনেক কম, প্লাস শিক্ষার প্রধান যে মূল্যটা আমাদের দেশ এতদিন পর্যন্ত দিয়া যায়। শিক্ষার হার বলতে কি, আমরা তো 2017 সালের স্টুডেন্ট, এসএসসি তা তুই ক্লাস 8-এ যে পরীক্ষা দিয়েছিলি, ওটা কি তোর মনে আছে? আমাদের প্রশ্ন আউট হইতো, বাট আমি তখন পাই নাই। তুই পাস নাই? তো মানে ঢাকা ছিল, ঢাকায় পরীক্ষা দিয়েছিল। ঢাকায় দিয়েছিল, কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম জামালপুর শহর থেকে গ্রামে। একদম সবই আউট, আগের দিনই সব আউট হয়ে গেছে, ম্যাডাম সব জানে। ক্লাসের মধ্যে পরীক্ষার হলের মধ্যে আমাদের 2 নম্বর হয়েছে, কিন্তু আমরা সবাই এলাম মানে শয়তানি ভুগি। মানে কি, আমরা খারাপ তো বলতেছি, কিন্তু মানে ভুগ করতেছি ঠিকই। ওই যে সার্টিফিকেটটা পাইছিলাম খারাপভাবেই, কিন্তু ভালোভাবে ব্যবহার করতেছি। আমি সমালোচনা করতে ঠিক আছে। এখানে যে সার্টিফিকেটটা পাইছ, প্রধান যেইগুলা স্কিলগুলো ঠিক আছে, প্রথম যে সার্টিফিকেটটা থাকে। এখন আমি কি জন্য স্কিল ডেভেলপ করতে বললাম, অবশ্যই স্কিলটা মাস্ট বি দরকার, সার্টিফিকেটটা আগে প্রদর্শন করা দরকার। সার্টিফিকেট প্রদর্শন করার ফলে কিন্তু পরবর্তী ধাপে তোমার স্কিল প্রদর্শন করা। এখন তোমার কাছে সার্টিফিকেটে নাই, তুমি স্কিল কিভাবে প্রদর্শন করবা, যেমনটা আমার সাথে করতেছে। তো এই হিসেবে দুইটাই মুখ্য বিষয় পালন করে। সো সার্টিফিকেট গেইন করার সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই দরকার। স্কিল না থাকলেও সার্টিফিকেটের কোনো কাজ নাই, সার্টিফিকেট না থাকলেও স্কিল দিয়ে আপনি চইলা আগাইতে পারবেন। সার্টিফিকেটটাও মোর ওভার ট্রেন গেল তো, তাই একটু কষ্ট লাগছে। আচ্ছা, আমাদের জামালপুর ট্রেনগুলোও ভালোই। এরপরে কার ইন্টারভিউ নেওয়া যায়? বীজ ব্যবসায়ী। অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেলে যতগুলো আছে সবার যদি ইন্টারভিউ নেওয়া, তাহলে প্রত্যেকজনের মতামত জানা যাবে, কে কীরকম মতামত প্রদর্শন করে, সবগুলো দেখা উচিত। যেহেতু একটা সিরিজ তুমি উদ্ভাবন করতে চাইতেছো, অবশ্যই নেওয়া উচিত। এটার মধ্যে একটা মেয়ে যোগ করলে ভালো হয়, মানে মেয়েদের, কারণ ছেলে মানুষের এখন তোমার যদি পরিচিত থাকে তাহলে তুমি নিতে পারো। পরিচিত আসলে এখন নাই, কিন্তু আমি বলতেছি আসলে কি হয়, বউকে একটা ইন্টারভিউ নেওয়া যায়। বীজ ব্যবসায়ী বউরে নিলে ভালো, আদারওয়াইজ আমাদের হিমেলের না ওই তুই কি করতেছ সেগুলা অফুল ওই দিব না। তো পরবর্তী বীজ ব্যবসায়ী নেওয়ার চিন্তা আছে, দেখি ইনশাল্লাহ। দেখো বুঝলে, ওকে গট ইট। তাহলে একটা টিপস দে, দেখি টিপস দেব তোর থেকে কম বয়সী মানুষের লেগে। এটা টিপস দেব কম বয়সী মানুষদের জন্য, অবশ্যই ব্যবহারটা ভালো করবেন সবার সাথেই, যেন সদাচরণ সবার সাথে হয়। খারাপ আচরণ কেউ ভালো চোখে দেখে না। যদিও আপনার সামনাসামনি আপনাকে ভালো বলবে যদি আপনি আর্থিকভাবে সক্ষম থাকেন, বা আপনার যদি টাকা পয়সা বা অনেক কিছু থাকে, তো আপনার যদি ব্যবহার ভালো না থাকে, আপনার সামনাসামনি অবশ্যই সে সম্মান দেবে, কিন্তু পিঠ পিছে আপনার অনেক গালিগালাজ করবে। তো ব্যবহারটা খুবই মুখ্য বিষয়, ব্যবহারটা মুখ্য ভালো করা উচিত। তো পারভেজের মধ্যে আমাদের ব্যবহারটা খুব ভালো হইতে হবে। আর ব্যবহারের ইংলিশ কি হইতে পারে?
ব্যবহারের ইংরেজিও অবশ্যই মনে নাই আম করে মনে নাই যেহেতু এটা ব্যবহার করি না আমরা, কিন্তু আমার কথা হলো যে ব্যবহার বলতে বুঝাইতেছি কি যে আমাদের যে এক ধরনের বিশ্বাস থাকে আমাদের আমাদের আচরণটা কিরকম হয়ে থাকে। পারভেজ আচরণ খুব ভালো, ওর লেগে ওই আমার থেকে কামাই করতেছে বেশি, আমি কামাই করা পাইতেছি না। নট এক্স্যাক্টলি আর ওটাই তো ব্যবহার আমার অনেক কমতি আছে, তোর ওই কমতিগুলো নাই। তোরও তো কমতি আছে, ওটা না তোরও আছে, সবারই থাকে, কিন্তু কথা হলো কারো প্লাসে থাকে কারো মাইনাসে থাকে। কেউ মিথ্যা কথা বলে বাচ্চা যায়, কেউ সত্যি কথা কয়ে মারা যায়। কিন্তু আমি হলাম ওই পারছেন, আমি কিছু মধ্যেই নাই, তুই তো কিছু মধ্যে আসাস। তো যাই হোক, তুল্লুকপুরের উল্লুকের সাথে আজকে পারভেজের সাথে কথা শেষ হলো। আরও একদিনের সাথে কথা হবো। আজকে যেহেতু মনের কথা প্রকাশ করলো, আরও মনের কথা প্রকাশ হবো, কারণ এটা তার প্রথম ইন্টারভিউ, এর প্রথম না রয়েছিল। অবশ্য প্রথমে ফ্রেন্ড সার্কেলের দিকে, এর আগে অন্য কেউ ছিল, বাট সেরকমভাবে বলা হয়। ও ঠিক আছে, আরও হবো তাহলে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।